আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। 20 তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে, যুবলীগ মাঠে নামবে। ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ কি বললাম ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই করছে না, সেই করছে না, ব্যাপক বলছিলাম। কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না, তার আগে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। ত্রিপুরার মহেশপুর সীমান্তে এই মুহূর্তে 71 ব্যাটালিয়নকে পদায়ন করেছে ইন্ডিয়ান সরকার। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন মিত্র বাহিনীর হাতে। এই মিত্র বাহিনী কারা? যারা 1971 সালে আমাদেরকে গণহত্যার হাত থেকে বাঁচিয়ে একটা সদ্য স্বাধীন দেশ উপহার দিয়েছিল 16 ডিসেম্বর। হ্যাঁ, এই সেই 93 ব্যাটালিয়ন, যে ব্যাটালিয়ন 1971 সালে মিত্র বাহিনী হিসেবে আমাদের সঙ্গে কাজ করেছে। তারা এখন ত্রিপুরায় অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খুব কম ইস্যু আছে যেখানে ভূগোল, ক্ষমতা, ইতিহাস আর কূটনীতি এত ঘন হয়ে জড়ো হয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। গঙ্গার পানি চুক্তি তার অন্যতম। 2026 সালে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হওয়া মানে কেবল একটি চুক্তির অবসান নয়, এটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি পরীক্ষামূলক মুহূর্ত। শেখ হাসিনার অনুপস্থিতিতে সেই পরীক্ষার চরিত্র আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ বীরের বেশে ফিরছে, আওয়ামী লীগ এইমাত্র এসে পড়েছে শেখ হাসিনা, এরকম নিউজ আমরা প্রতিনিয়ত এবং এরকম বিশ্লেষক আমরা প্রতিনিয়ত দেখে থাকি। তবে কবে ফিরতে যাচ্ছেন আওয়ামী লীগ এবং বাংলাদেশে বর্তমান রাজনীতির পরিস্থিতি কী, তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ত্রিপুরার মহেশপুর সীমান্তে এই মুহূর্তে 71 ব্যাটালিয়নকে পদায়ন করেছে ইন্ডিয়ান সরকার। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন মিত্র বাহিনীর হাতে। এই মিত্র বাহিনী কারা? যারা 1971 সালে আমাদেরকে গণহত্যার হাত থেকে বাঁচিয়ে একটা সদ্য স্বাধীন দেশ উপহার দিয়েছিল 16 ডিসেম্বর। হ্যাঁ, এই সেই 93 ব্যাটালিয়ন, যে ব্যাটালিয়ন 1971 সালে মিত্র বাহিনী হিসেবে আমাদের সঙ্গে কাজ করেছে। তারা এখন ত্রিপুরায় অবস্থান করছে। ত্রিপুরার মহেশপুর সীমান্তে যখন বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হলো, তখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের 1971 সালে মিত্র বাহিনীর 93 ব্যাটালিয়ন ব্যাচকে পদায়ন করেছে সেখানে। এবং পদায়ন করার মাধ্যমে তারা এটা সিগন্যাল দিল যে জঙ্গিবাদ দমনে, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের শান্তিপ্রিয় মুক্তিযুদ্ধপন্থী মানুষদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা চাইলেই কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারবে। হ্যাঁ, ব্যাপারটাকে এতটা সস্তাভাবে নিয়েন না, কারণ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমনে এবং 71-এর পরিস্থিতি পুনরুত্থানে খুব বেশি কিন্তু বেগ পেতে হবে না, কারণ বাংলাদেশে যা শুরু হয়েছে তাতে করে এটা এখন অবধারিত। পুরো 71-এর সিচুয়েশন যখন পুনঃদৃশ্যপট হবে, তখন কিন্তু এই ইন্ডিয়ান আর্মিরাই মিত্র বাহিনী হিসেবে বাংলাদেশে ঢুকবে শুধুমাত্র বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলের জন্য। আর এই কারণেই কিন্তু পূর্ব প্রস্তুতি হিসেবে অলরেডি ত্রিপুরা সীমান্তে তারা ডিপ্লয়েড ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ সেটা নিশ্চিত করেছেন। মূলত সীমান্ত অঞ্চলে ভারত আমাদের কাছে কি চেয়েছিল? যে কোনো আদম পাচারকারী বা মানব পাচারকারী যেন সঠিকভাবে পাস না হইতে পারে সেই ব্যাপারটা দেখভাল করবে, চোরাচালান যেন না হইতে পারে সেই ব্যাপারগুলো দেখভাল করবে, যাতে কোনো পণ্য রাষ্ট্রীয় কর ফাঁকি দিয়ে বর্ডার পাস হইতে না পারে এই বিষয়গুলো দেখভাল করবে। এই তো বর্ডারের কাহিনী, তাই তো? সেখানে যদি আপনি চোরাচালান করতে যায় গুলি খান, সেখানে যদি আপনি মানব পাচার করতে যায় গুলি খান, সে দায় কি ইন্ডিয়ানদের? সেই দায় কি বিজিবি? সেই দায় কি বিডিআর এর? কিন্তু আপনারা দোষারোপ করেন বিজিবি কে, যে বিজিবি কোনো কাজ করে না, বিজিবি বর্ডারে মুরগি হয়ে থাকে, বিজিবি বর্ডারে শেয়াল হয়ে থাকে। বিষয়টা মুরগি আর শেয়ালের না, বিষয়টা হলো দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়। আমাদের বিজিবি যেই পরিমাণ দায়িত্বশীল ভূমিকায় বর্ডারে ডিউটি পালন করে, সেই পরিমাণ দায়িত্বশীল ভূমিকায় ইন্ডিয়ান বিএসএফ জওয়ানরাও ডিউটি পালন করে। তাহলে কেন বাংলাদেশের মানব পাচারকারীদের হাতে ইন্ডিয়ান বিএসএফরা গুলি খাবে আর বাংলাদেশের নাম বদনাম হবে? এটা তো কোনো যুদ্ধ হয় নাই বা আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় নাই যে বিজিবি গুলি করছে বিএসএফ রে বা বিএসএফ গুলি করছে বিজিবি রে। এই ধরনের তো কোনো পরিস্থিতি হয় নাই। গ্যাঞ্জাম তো লাগে আপনার আমার মতো সাধারণ মানুষের কারণে। তাহলে আমরা কেন ওই স্মাগলারদের পক্ষে বর্ডার কিলিং এর বিচার চাইতে চাই?
বেনাপোল বর্ডারে তো কেউ মরে না ইমিগ্রেশনের সময়, কই যখন বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন পাস হন ইন্ডিয়ার জন্য তখন তো কাউরে মারে না। তাহলে বর্ডারে কেন মারে? বর্ডারে এই কারণে মারে কারণ ইলিগাল অ্যাক্টিভিটিস অর্থাৎ চোরা চালান, মাদক চালান, এই ধরনের চালানগুলো যেন বর্ডার পাস হইতে না পারে, আর এই ধরনের স্মাগলাররা যেন সঠিকভাবে ব্যবসাটা না করতে পারে, সেটার জন্যই কিন্তু তারা গোলাগুলি করে এবং গুলি চালায়। কেন বলছি এই কথা? কারণ এই সমস্ত মাদক ব্যবসায়ীরা, চোরা কারবারিরা সঠিকভাবে যদি ব্যবসা করার সুযোগ পায় বর্ডার পাসের মাধ্যমে, আর এই যে আপনাদের হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠন বর্ডার কিলিং এর এই ধরনের আন্দোলনের কারণে যদি তারা ব্যবসা করার সুযোগ পায় বা চোরা কারবারিরা ব্যবসা করার সুযোগ পায়, তাহলে তো খুব সহজেই বাংলাদেশ মাদকের আখড়ায় পরিণত হবে। এবং বিগত 17 বছর বা তার আগে থেকে আমরা কিন্তু মাদক মুক্ত বাংলাদেশ কিন্তু গড়তে পারি। কেন পারি নাই? এই ধরনের কর্মকাণ্ডের কারণে। বর্ডারে যদি বিজিবি স্ট্রিক্ট হয়, বর্ডারে যদি বিএসএফ স্ট্রিক্ট হয়, আপনারা শাহবাগে এসে নাই না যান কি বর্ডার কিলিং এর বিচার চাই? আপনারা বর্ডারে যাইতে বলছে কে? কেন যাবেন আপনি? ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া আপনি কেন যাবেন? তার মানে আপনি হয় স্মাগলিং করার জন্য যাচ্ছেন, তা না হলে মানব পাচারের সঙ্গে আপনি জড়িত, দুইটার যে কোনো একটা। তাহলে আপনাকে গুলি করবে না, থেকে চুমা দিবে? ব্যাপারটা এটাই হয়েছে। কিন্তু বিগত সময় আপনারা কি করেছেন? এইটাকে ইস্যু বানিয়েছেন। এই বিষয়গুলোকে যখন ইস্যু বানানো হয় তখনই চোরা কারবারিরা সুযোগ পায়। আজকে ত্রিপুরা সীমান্তে ৭১ ব্যাটালিয়নকে পদায়ন করেছে ভারতীয় সেনাবাহিনী। এই যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে ৭১ ব্যাটালিয়ন ত্রিপুরা সীমান্তের দায়িত্ব নিল, কেন নিয়েছে? বাংলাদেশ থেকে ছোড়া একটা গুলি একজন বিএসএফ সদস্যের গায়ে লেগেছে, আর এ কারণেই ভারত অ্যালার্ট হয়ে গেছে। কারণ বর্তমান বাংলাদেশে যেই পরিমাণ মৌলবাদী গোষ্ঠীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে করে শুধু বিজিবির কাছ থেকে যে গুলি আসবে তা কিন্তু না। অনেক মৌলবাদী গোষ্ঠীরাও ইন্ডিয়াকে উদ্দেশ্য করে, বিএসএফ জওয়ানকে উদ্দেশ্য করে গুলি চালাবে, শুধুমাত্র বাংলাদেশ ভারতের যুদ্ধটা বা কেওয়াসটা বা ঝামেলাটা লাগিয়ে দেওয়ার জন্য। আর একবার যদি বাংলাদেশ ভারত যুদ্ধটা লাগা যায়, সব থেকে বেশি ফায়দা কাদের জানেন? পশ্চিমা গোষ্ঠীর। তারা অস্ত্র বিক্রি করতে পারবে, তারা এনজিওর মাধ্যমে ফান্ড ঢুকায়া ওই যে ফিলিস্তিনিদের মতো ত্রাণ দিতে পারবে। আর এই ফান্ডের টাকা খাওয়ার জন্য আমাদের দেশে অলরেডি এনজিওবাদের গোষ্ঠীরা তো সক্রিয় এবং তারাই এখন ক্ষমতায়। তাই তারা বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনাকে কমানো তো দূরের কথা, উল্টো আরো বাড়ায়া দেয়। কোনো কোনো ক্ষেত্রে চুপ থেকে মৌন সমর্থন দেয়, যার কারণে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনেকেই ভারত বিরোধিতা এবং 7 সিস্টার্স খেয়ে দেব এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে। আর এই বিষয়গুলোতে এখন আন্তর্জাতিক কূটনৈতিক রাজনীতি অস্থির পর্যায়ে চলে গেছে। এমনকি এই বিষয়ের উপর বেস করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালি যে সাংস্কৃতিক আদান প্রদান বা সামাজিক যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হতে চলেছে। তার মানে বুঝতে পারছেন, দুই দেশের মানুষের মধ্যে অতীতে এতটা তিক্ত সম্পর্ক ছিল না। এত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশে মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীদের উত্থানের কারণে। এই আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতাকে পুঁজি করে তারা এখন এই মুহূর্তে রাজনীতি করছে। তো এই যে বিএসএফ জওয়ানকে যে গুলি করলো বাংলাদেশ থেকে মানব পাচারকারী গোষ্ঠীর একজন, এইটার ব্যাপারে এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার কোনো বিবৃতি দেয় না। এমনকি বিবৃতি দেওয়া তো দূরের কথা ভাই, মানব পাচারকারী, চোরা চালান, এগুলা তো কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর বা সরকারের না, এরা তো প্রকাশ্য অপরাধী। মানব পাচারকারীরাও অপরাধী, স্মাগলার, চোরা চালানকারী ব্যক্তিরাও অপরাধী। তাহলে এদের ব্যাপারে চুপ থেকে ডক্টর ইউনূস মৌন সমর্থন দিচ্ছেন না। তিনি আজ পর্যন্ত ওই বিএসএফ জওয়ানকে যে গুলি করা হয়েছে সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করে নাই ডক্টর ইউনূসের সরকার। তার মানে কি, তারা মৌলবাদী গোষ্ঠীদেরকে বা জঙ্গিবাদী গোষ্ঠীদেরকে ওপেনলি ছেড়ে দিয়েছে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।